আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব 24। আজ প্রথমবার নিজের ম্যাকবুক নিয়ে বসেছে ইরাম। সামিয়া গতকাল রাতে হসপিটালে গিয়েছিল, এখনো ফেরেননি। আহমেদ নিজের রুম থেকে বের হননি। নাস্তাটা তাই আলাদাভাবে করা হয়েছে ইরামের। এখন এক মগ ভর্তি চা নিয়ে সে বসেছে ডাইনিং টেবিলে। ম্যাকবুক খুলে প্রয়োজনীয় কিছু টুকটাক ব্যাপার করে রাখবে। কিছু সফটওয়্যার যখন সে ইনস্টল করছে তখন নিজের রুম থেকে বেরিয়ে এলো সারিকা। একটা ঢোলা টি শার্ট আর ট্রাউজার পরনে, খুব সম্ভবত আজ চেম্বারে দেরিতে যাচ্ছে সে। ইরামের দিকে এক দফা কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে সে সোজা কিচেনে চলে গেল। তার কিছুক্ষণ বাদেই 2 তলার সিঁড়ি বেয়ে নেমে এলো সাইবান। বরাবরের মতোই ট্রাঙ্ক টপ পরে আছে, তবে আজ রং পাল্টে সেটি হয়েছে সাদা, সঙ্গে গ্রে সোয়েট প্যান্ট। চুলগুলো উস্কো খুস্কো। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চলে এসেছে, চুল আঁচড়ানোর প্রয়োজন বোধ করেনি। হেলে দুলে কিচেনে চলে গেল সাইবান। ইরাম বেশ মনোযোগ দিয়ে নতুন অ্যাপসে খোলা নিজের প্রোফাইলটা সাজাচ্ছিল। ঠিক তখনই কিচেন থেকে ধড়াম করে একটা ভয়ানক শব্দ ভেসে এলো। পুরো বাড়ি কেঁপে উঠল বুঝি। চেয়ারে লাফিয়ে উঠল ইরাম। ঝট করে পেছন ফিরে তাকালো দেখার জন্য। ইউ ছুকলি ছোসা, সাই ওয়াক ওয়াক। প্রথমে ইরাম বুঝতে পারল না কি হয়েছে। সেকেন্ডের মাথায় ডাইনিং টেবিলের ওপর ঠাস করে রীতিমতো উড়ে এসে পড়ল সারিকা। অদূর থেকে তার ওপর পশুর মতো ঝাঁপালো সাইবান। এসে এসে খপ করে সারিকার গলা চেপে ধরে এমনভাবে ঝাঁকাতে লাগলো যেন মানুষ নয়, গাছের ডাল ধরে ঝুলছে। বের কর আমার ডিম, বের কর এক্ষুনি। তোর ডিম তোর পেটে থাকবে। খক, হাতিয়ে দেখ। সারিকা দুর্বলতার কোনো লক্ষণ তো দেখাচ্ছেই না, বরং ভাইকে খেপিয়ে ভীষণ বিনোদন পাচ্ছে বলে মনে হচ্ছে। তার জবাব শুনে দ্বিগুণ খেপে গেল সাইবান। সারিকাকে ধরে একেবারে পুতুলের মতো তুলে হলঘরের সোফার উপর আছড়ে ফেলে দিল। কোকিয়ে উঠে কোমর চেপে ধরে সারিকা অট্টহাসি হাসতে লাগলো। ইরাম চিন্তিত হয়ে দ্রুত জিজ্ঞেস করলো, আরে ব্যথা পাবে তো? কি হয়েছে আলাদিন? কি হয়েছে? এই বেটি আমার ডিম খেয়ে ফেলেছে। তুমি ডিম পাড়ো কবে থেকে? ইরামের আহাম্মকি প্রশ্নে সাইবান চোখ সরু করে এমন ভঙ্গিতে ঘুরে তাকালো যে না চাইতেও এক দফা শয়তানি হাসি গোপন করতে হলো রমণীকে। সাইবান গুরুগম্ভীর গলায় বলল, আরে আমার জন্য সিদ্ধ করা ডিম খেয়ে ফেলেছে সোচাটা। এখন আমি খাবো কি? আমার ডায়েট নষ্ট হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, আমি তো শুধু একটাই খেয়েছি, বাকি দুটো গান্ডে পিণ্ডে গিয়ে গেল না। সারিকা বলতেই প্রতিবাদ করে উঠল সাইবান। ইস, মামার বাড়ির আবদার, আমার 3টা ডিমই লাগবে। জিমে গিয়ে দেখ একবার কত কষ্ট, তারপর জ্ঞান দিতে আসিস। ইউ নো হোয়াট, ডিম বের কর এক্ষুনি। বের করবি তুই আমার ডিম? দে আমার ডিম দে, সোসা সেডি। রোমহর্ষক দৃষ্টিতে ইরাম দেখল সাইবার নিজের অত বড় শরীরটা নিয়ে সারিকার পাতলা শরীরের ওপর লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল। দুই ভাই বোনের মাঝে এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বালিশ কুশন সব এদিক সেদিক গুটিয়ে পড়েছে। সারিকাকে উল্টো চেপে ধরে তার হাতটা পিঠের উপর গুটিয়ে ধরে বাঁকা হাসতে সাইবান। দৃশ্যটা বহুদিন আগে টিভিতে দেখা রেসলিং খেলার মতো দেখাচ্ছে, যেখানে গাট্টা গোট্টা কিছু পুরুষ নাটকীয় কায়দায় নিজেদের সঙ্গে মারামারি করে। ছোটবেলায় বাবার সাথে বসে বসে ইরামও দেখত ডাব্লিউডাব্লিউই। এখন সেটা তার চোখের সামনে সরাসরি হচ্ছে। সাইবান পেছন থেকে সারিকার গলা টেনে ধরে সমানে চেঁচিয়ে যাচ্ছে, আর খাবি? আর লোভ দিবি আমার জিনিসে? এখন যদি বলি ওগুলো আমি আগে থেকে চেটে রেখে দিয়েছিলাম, হজম হবে তোর? ইস, ছি, ওয়াক। হাসির মাঝখানে মাঝখানে ফোকাতে লাগলো সারিকা। ইরাম অদূরে বসে ভাই বোনের কাণ্ড দেখে গেল। তার কেন যেন হস্তক্ষেপ করতে ইচ্ছে হলো না, কারণ দৃশ্যটা বাহ্যিকভাবে যতটা আগ্রাসী দেখাচ্ছে, ভেতরে ভেতরে ঠিক ততটাই সুমধুর। এই বাড়িতে আসার পর থেকে সারিকা এবং সাইবানের মাঝে ভাই বোন সুলভ বিশেষ কোনো আচরণ তার চোখে পড়েনি। হয়তো সময়টাই তেমন ছিল। একটার পর একটা গুরুগম্ভীর ঝড়ঝাপটা গিয়েছে পরিবারটার উপর থেকে। আজ সাত সকালে দুই ভাই বোনকে এক ভিন্ন রূপে দেখে তার কেন যেন ভীষণ মনোমুগ্ধকর লাগছে। খুনসুটি ভালোবাসা, না বলা স্নেহ, উপরি রাগ দেখানোই তো ভাই বোনের বন্ধন, তাই না? দুজনকে দেখতে দেখতে ইরাম নিজের ভাবনায় হারিয়ে গেল। এই তো কিছুদিন আগেই সামিয়া কিচেনে একসাথে কাজ করতে করতে একটা সুন্দর ঘটনা শুনিয়েছিলেন তাকে। রমন্থনের জগতে হারিয়ে গেল সে। খোলায় আলোতে রুমটা পরিপূর্ণ নরম গদির উপর নড়চড় করছে একটা ছোট্ট প্রাণ। আরামদায়ক সুতির ফতোয়া আর ডাইপার পরনে ডাগর ডাগর জলজলে চোখ মেলে চেয়ে আছে সিলিংয়ের দিকে, যেখানে ঝুলছে হরেক রকমের রং বেরঙের বেলুন। ছোট্ট শিশু সারিকা পায়ে পায়ে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো।
উঁকি মেরে দেখলো নাজুক অস্তিত্বটাকে। একটা হাত তুলে মাপল সে, তার এক হাতের সমান হয়েছে বাবুটা। এত ছোট মানুষ হয়! বিস্ময়ে সারিকার চোখে বুঝি তারা ফুটে উঠল। ছোট ছোট পা তুলে বিছানার উপর উঠে এলো সে, বাবুটার পাশে উল্টো হয়ে শুয়ে পড়ল। বিস্ময় মাখা নয়নে দেখল কিভাবে হাত পা ছুড়ছে সে। এই বাবুটা নাকি তার ভাই হয়। আচ্ছা, ভাই কি জিনিস? যেমনটা তার বান্ধবী রিয়ার আছে। কিন্তু রিয়ার ভাই তো এত ছোট না, অনেক বড়। তাহলে সারিকার ভাই এত ছোট কেন? শিশুসুলভ মনে সহস্র প্রশ্ন জাগলো। বাবুটা নড়তে নড়তে উল্টে যেতেই সারিকা দ্রুত হাত বাড়িয়ে আবার চিৎ করে শুইয়ে দিল। কি নরম একটা তুলতুলে শরীর, কেমন আদর আদর লাগে। কিন্তু তার বাবা যে নামটা বলেছে সেই নামটা তার একদমই পছন্দ হয়নি। এই আদরটাকে সে কিভাবে ওই নামে ডাকবে? এমা, ছি! এমন সময় রুমে এলেন আহমদ। বিছানার উপর নবজাত ছেলে, আর তার পাশে মহতী পর্যবেক্ষণে মেতে থাকা মেয়েকে দেখে তার বুকটা ভরে উঠল। নিঃশব্দে পায়ে পায়ে কাছে গিয়ে দাঁড়ালেন তিনি। বুকে দুবাহু বেঁধে কর্মকাণ্ড দেখলেন। বেবি ব্রাদার। সারিকা টুকটুক করে কথা বলছে, বাবুর গালে আঙুল ছুঁয়ে মোলায়েম গলায় ফিসফিস করে বলে যাচ্ছে, তাড়াতাড়ি বড় হও, আমি তোমার সাথে খেলবো। মুচকি হাসলেন আহমদ। বিছানার কাছে এগিয়ে মেয়ের উপর ঝুঁকে বলে উঠলেন, অবশ্যই খেলবে। আমাদের আলাউদ্দিন খুব জলদি বড় হয়ে যাবে, তোমার সাথে ছুটে বেড়াবে খেলার মাঠে। ইওর ব্রাদার ইজ গোয়িং টু প্রোটেক্ট ইউ। সারিকা উঠে বসলো, চোখ মুখ কুঁচকে কেমন অসন্তুষ্ট দৃষ্টিতে পিতাকে দেখলো। আহমদের হাসিখানি মুছে গেল। কি হয়েছে আমার মা? কিছু বলল না সারিকা। মেয়ের মান ভাঙাতে বিছানায় বসে নাজুক বাচ্চাটিকে নিজের হাতের মাঝে তুলে মেয়ের দিকে এগিয়ে দিলেন আহমদ। ভাইকে কোলে নেবে না? গাল ফুলিয়ে সারিকা হঠাৎ বলে বসলো, ড্যাড, আমার তো আলাউদ্দিনকেও কোলে নিতে ইচ্ছে হয় না। আহমদ ছোট মেয়ের মুখে এমন কথা শুনে তাজ্জব বনে গেলেন। কয়েক সেকেন্ড চেয়ে রইলেন। আলাউদ্দিন নামটা তিনিই রেখেছেন নিজের আহমদ উদ্দিন নামের সঙ্গে মিলিয়ে। তাতেই মেয়ে এতটা চড়বে জানা ছিল না। মাথা ঘাট করে তিনি মিষ্টি হেসে শুধালেন, তবে কাকে কোলে নিতে ইচ্ছে হয় আমার মায়ের? সারিকা দুহাত এগিয়ে দিল, বুকের মাঝে ছোট্ট ভাইয়ের শরীরটা জাপটে ধরে জবাব দিল, আলাদিনকে। আলাদিন? বিস্মিত হলেন আহমদ। জোরে জোরে মাথা ঝাঁকালো সারিকা। আমার আলাউদ্দিন না, আলাদিন লাগবে ড্যাড, লাগবেই লাগবে। খিলখিল করে হাসলেন আহমদ। একটা হাত তুলে মেয়ের মাথায় বুলিয়ে ঝুঁকে এসে কপালে চুমু খেলেন। ঠিক আছে, আজ থেকে তোমার ভাই তোমার আলাদিন। খুশি? ইয়ে, আমার ভাই আলাদিন। মেয়েকে টেনে নিজের কোলে বসালেন আহমেদ। অশ্রুসিক্ত মুগ্ধ নয়নে দেখলেন কিভাবে বুকের ভেতর পরম যত্নে সারিকা আগলে রেখেছে নিজের ভাইকে। ওই সময়ে তার মনে হলো এইটুকু মুহূর্তের মাঝেই তার জীবনে সবটুকু সার্থকতা নিহিত। রমন্থনের জগৎ থেকে ইরাম বেরিয়ে এলো হুট করেই। চোখ পিটপিট করে সামনে তাকিয়ে দেখল সারিকার সাইবানকে, যারা আপাতত ডব্লিউডব্লিউই ম্যাচ থামিয়ে একে অপরের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করছে। তোর জন্য আমি চেম্বার থেকে আসার সময় কেএফসি বাকেট নিয়ে আসবো, ডিল? সারিকার অফারে সাইবানকে আগ্রহী মনে হলো। গলা খাকারি দিয়ে হাতের আঙুল গুনে গুনে সে বলল, দুটো কেএফসি বাকেট, দুটো ফ্রেঞ্চ ফ্রাই আর 3টা টাব আইসক্রিম। একটা কেএফসি বাকেট, একটা ফ্রাঞ্চ ফ্রাই, একটা টাব আইসক্রিম? আমার চুলের নেগোসিয়েশন করছিস তুই? আরেকবার চুল বললে তোর সত্যিকার চুল টেনে ছিঁড়ে ফেলবো বেয়াদব। ওকে ওকে ফাইন। একটা কেএফসি বাকেট, দুটো ফ্রাঞ্চ ফ্রাই, দুটো টাব আইসক্রিম। তুই না ডায়েটে আসিস? একটা কেএফসি বাকেট, দুটো ফ্রাঞ্চ ফ্রাই, একটা টাব আইসক্রিম। ওকে, ডিল। দুজন ভাই বোন এমন ভঙ্গিতে করমর্দন করলো যেন ডিলারশিপ কনফার্ম করেছে দুজন মাফিয়া বস। সোফা থেকে উঠে হেলে দুলে শীষ বাজাতে বাজাতে ইনামের টেবিলের সামনে এসে দাঁড়ালো সাইবান। অপরদিকে সারিকা তখনও হাসি মাখা ঠোঁটে উঠে দাঁড়িয়ে কোমর ডলতে ডলতে সামান্য খুঁড়িয়ে নিজের রুমের দিকে আড়াল হয়ে গেল। একটা সিদ্ধ ডিমের অনেক খরচা পড়ে গেল মেয়েটার, আহারে। মন্তব্য করলো ইরাম। তাতে সাইবান ভ্রুকুটি করে তাকালো তার দিকে। ঝুঁকে এসে ম্যাকবুকের স্ক্রিনের দিকে চেয়ে কথা ঘুরিয়ে বলল, ফাইবার খুলে ফেলেছেন? বেশ বেশ। এটা কি লিখেছেন? আর্টিকেল লিখে দেবেন মাত্র $5? মাথা খারাপ? $5 কত টাকা জানেন? কিচ্ছু হবে না $5 দিয়ে। বদলান বদলান, লিখুন $100 ছাড়া মুখও দেখবি না গরিবস। চোখ উল্টে ইরাম বলল, প্রোফাইল তোমার নাকি আমার? জ্ঞান দেওয়া বন্ধ করো। যাও, বাকি দুটো ডিম খেয়ে আসো, না হলে আবার সুগন্ধার নজর পড়বে। চোখ তুলে ফেলবো না ওটার। দৌড়ে কিচেনে গিয়ে এক হাতে দুটো ডিম নিয়ে এসে
ইরামের পাশের চেয়ারেই বসে পড়ল সাইবান। বাই দ্য ওয়ে, পায়ের উপর পা তুলে বসে একটা আস্ত ডিম মুখে পুরে দিল সে। ইরাম অবাক নয়নে দেখল গাল ভীষণ ফুলে গেছে ছেলেটার। সাধারণত অতিরিক্ত খাবার মুখে নিয়ে চেবালে মানুষকে দেখতে মোটেও ভালো লাগে না, অথচ সাইবানের এমন বেখাপ্পা আচরণেও তার উপর চোখ আটকে যাচ্ছে। বিশেষ করে খাবার গেলার সময় তার গলার অ্যাডামস অ্যাপেল নামক উঁচু জায়গাটা যেভাবে ফুলে ফেঁপে উঠছে সেটা ইনামের মনোযোগ কেড়ে নিচ্ছে দারুণভাবে। এক লহমা চেয়ে থেকে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল রমণী। কোনো দিকে তাকিয়ে আছে সে। ইস, লজ্জাবোধ করলো সে ভীষণভাবে। সাইবানের অবশ্য তার নজরের দিকে বিশেষ খেয়াল নেই। একটা ডিম গিলে শেষ করে অন্যটা জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতন পর্যবেক্ষণ করতে করতে সে বলল, আপনি যে কম্পিউটার ক্লাসে যাবেন বলে ঠিক করে রেখেছেন, কিভাবে করবেন? পোটলা, ওকে সাথে নেওয়ার চিন্তাও মাথায় আনবেন না এখন। ইরাম পুনরায় বাস্তবতায় ফিরে এলো। তুমি না বললেও আমি এটাই ঠিক করে রেখেছিলাম, কিন্তু ওকে রেখেই বা যাবো কোথায়? ভাবছি একটা ডে কেয়ার খুঁজবো, কিন্তু এত ছোট বাচ্চা রেখে যেতে মন সায় দিচ্ছে না। আমি সরি, আসলে আমিও বলতে পারছি না ওই সময়টাই আমি বাড়িতে থাকবো কি না। আমার প্র্যাকটিস থাকে শোয়ের, সেক্ষেত্রে এভাবে চলা যায় না। সবাই তো আর নিজেদের কাজবাজ বন্ধ করে বাড়িতে বসে থাকতে পারবে না। কম্প্রোমাইজ করতে হবে, সেটা আমাকেই। দেখি যদি কোর্স ছাড়াই কোনোভাবে কাজ করা যায়, তবে আমি বাসা থেকেই ইজানকে আমি রাখবো। অপ্রত্যাশিত কণ্ঠটি সাইবান এবং ইরামকে জমিয়ে দিল। উভয়ে তাকিয়ে দেখল সারিকাকে, সালোয়ার কামিজ এবং তার উপরে অ্যাপ্রন পরে পুরোদস্তুর তৈরি মেয়েটি চেম্বারে যাচ্ছে স্পষ্ট। সাইবান ভ্রুকুচকে ফেলল। তুই সিস? মাথা দোলালো সারিকা। হ্যাঁ, এমনিতেও চেম্বারে দুপুরের সময় রোগী তেমন থাকে না, ব্রেক চলে। ওই ব্রেক টাইম চেম্বারে না কাটিয়ে বাসায় চলে আসবো। একটা দুটো ঘন্টা ম্যানেজ করা ব্যাপার না। তাছাড়া সুগন্ধা তো আছেই। আশা রাখছি কোর্সের সময়টা দুপুর থেকে বিকালের মাঝেই, 2টা থেকে 4টা। ইরাম বলল, সারিকা তার দিকে এক পলক চেয়ে শেষে সাইবানের দিকে ফিরল। তাহলে তো হলোই, বাড়িতে মানুষের অভাব নেই, ব্যবস্থা একটা ঠিক হয়ে যাবে। হুম। ভাবুক ভঙ্গিতে বলে আরেকটা ডিম মুখে পুরে দিল সাইবান। সারিকা দাঁড়িয়ে নেই, হনহন করে হেঁটে এসে চলে গেল বাড়ির বাইরে। ইরাম মেয়েটি চলার পথে তাকিয়ে মনে মনে ভাবল, ফিরে এলে একা কোনো সময়ে তাকে ধন্যবাদ জানাবে সে। এমনিতেও আগের একটা ধন্যবাদ মেয়েটার প্রাপ্য। একটা কথা জিজ্ঞেস করি? ইরামের প্রশ্নে সাইবান মুখ তুলে মাথা হেলালো। রমণী প্রশ্ন করলো, সারিকার কি অ্যারেঞ্জ ম্যারেজ? সাইবান খানিকটা সময় চুপ করে রইল। ইরাম বেশ মনোযোগ দিয়ে তার চেহারাটা দেখল। বিয়ের দিন কিচেনে দেখা দৃশ্যটি ইরাম যেমন আজও ভোলেনি, তেমনি কারো কাছে খোলসাও করেনি। অনুরাগ এবং সারিকা উভয়ের মাঝে আগে থেকে সম্পর্ক ছিল স্পষ্ট। সাইবান কি নিজের বেস্ট ফ্রেন্ড আর বোনের মধ্যকার রহস্যময় সম্পর্কের কথা জানে না? বুঝতে পারল না সে অভিব্যক্তি দেখে। সাইবান চেয়ারে হেলান দিয়ে উত্তর করলো, হ্যাঁ, মিসির দুলাভাইয়ের মায়ের স্কুল ক্লাসমেট ছিল মম। সেখান থেকে কথাবার্তা। হঠাৎ এই প্রশ্ন? না, এমনি। দ্রুত মুখ ফিরিয়ে ম্যাকবুকে মনোযোগ দিল, যেন জবাব দিতে না হয়। তাই চায়ের মগটা তুলে নিয়ে লম্বা একটা চুমুক দিয়ে নামিয়ে রাখলো। সাইবান মুখ ঘুরিয়ে তাকে দেখলো, তারপর মগটাকে। চা? হুম। মগটা নিজের হাতে তুলে নিল সাইবান, ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, কোনখানে চুমুক দিয়েছেন? প্রশ্নটা ইরামকে অবাক করলো। এটা জিজ্ঞেস করছে কেন হঠাৎ ছেলেটা? খেতে চাই নাকি? ইরাম আঙুল তুলে দেখিয়ে দিল তার ঠোঁটে দেওয়া লিপ জেলের কারণে অতি হালকা একটা ছাপ পড়ে গিয়েছে এখানে। ইরাম ভাবল বোধহয় সাইবান সে যেখানে চুমুক দিয়েছে সেই জায়গাটা এড়িয়ে যেতে চাইছে, তাই জিজ্ঞেস করছে। অথচ তাকে হতবাক করে দিয়ে সাইবান তির্যক হেসে বলে উঠল, ওকে থ্যাঙ্কস। চুমুক দিল সাইবান ঠিক যেখানে ইরাম ঠোঁট বসিয়েছে, একদম সেই স্থানের ওপর। লিপ জেলের হালকা ছাপ লেপটে গেল সাইবানের ঠোঁটে। প্রসারিত দৃষ্টি মেলে দেখল ইরাম। এক মুহূর্তের জন্য ইচ্ছে হলো মগটা সাইবানের হাত থেকে ছিনিয়ে নেয়, অথচ একটু নড়তে পারল না। বেশ লম্বা এক চুমুক চা পান করে অবশেষে মগটা নামিয়ে রাখলো সাইবান। সঙ্গে সঙ্গে জিভ বের করে নিজের ঠোঁট চেটে নিতে নিতে বলল, চা এত সুস্বাদু হয় আগে জানতাম না। বুকের ভেতরটা ধক করে উঠল ইরামের। সাইবান ঝুঁকে এসে সরাসরি তার ঠোঁটের দিকে চেয়ে বলল, ক্যান আই হ্যাভ ওয়ান মোর সুইট লিপস? আই মিন টি প্লিজ। তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে ফেলল ইরাম। দুই কান বেয়ে আগুন বেরোচ্ছে তার। ম্যাকবুকের কিবোর্ডের ওপর বেশ শব্দ করে ঝড় গতিতে টাইপিং করতে করতে সে খড়খড়ে গলায় বলল, সুগন্ধাকে বলো বানিয়ে দিতে।
চেয়ার ঠেলে অযথায় দুলতে দুলতে বিস্তর শয়তানি হাসি মেখে ইরামের উজ্জ্বল শ্যামলা মুখবর্ণে লালচে ছাপ প্রাণ ভরে দেখে গেল সাইবান। পরের দিন সন্ধ্যাবেলা সাইবান কিছুক্ষণ আগে বাইরে থেকে ফিরেছে। সারাদিন সে প্র্যাকটিসের জন্য বাইরে থেকেছে। পরে জিম থেকে থানায় গিয়েছিল খবর নিতে। কোনো অগ্রগতির কথা জানা যায়নি। বিষয়টা বাড়িতে কাউকে আপাতত বলেনি সে। রুমে চলে গিয়েছে ফ্রেশ হতে। আজ সামিয়া, সারিকা এমনকি আহমদও বাড়িতে আছেন। পরিবারটির ওপর দিয়ে গত কয়েকদিনে যত ঝড় গিয়েছে তার জন্য ইরামের খারাপ লাগছে। সন্ধ্যা হতে না হতেই সে কিচেনে হাজির হয়েছে। আজ বিশেষ নাস্তা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সে সবার জন্য। গরম গরম সিঙ্গারা, সাথে মাংসের ডুবুডুবু হালিম। বড় কড়াই ইতিমধ্যে টকবক করে হালিম ফুটছে। ইরামের বিকালেই বানিয়ে রাখা সিঙ্গারা গরম তেলে ভেজে নিচ্ছে সুগন্ধা। অন্য স্টবে কেটলিতে পানি বসিয়েছে। ইরাম ইজানকে কিছুক্ষণ আগে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছে, তাই বিশেষ চিন্তা নেই এখন। আজ বাড়ির বারান্দায় ছোটখাটো একটা গল্পের আসর জমেছে। সামিয়া এবং আহমদ একে অপরের সঙ্গে তেমন না মিশলেও সারিকাই সকলকে মাতিয়ে রেখেছে। তাছাড়া কিছুক্ষণ আগে মিছিরও এসে পৌঁছেছে। সে মূলত সারিকাকে দেখতে এসেছিল। ইরাম অনুরোধ করে আজকে রাতের জন্য থাকতে বলেছে। সেই অনুরোধ ফেলেনি সাইবানের দুলাভাই। কিছুক্ষণ বাদে গোসল সেরে সাইবানও যোগ দিল। ইরাম এবং সুগন্ধা নাস্তার প্লেট সাজিয়ে নিয়ে গেল, পরিবেশন করে দিল সবাইকে। ঠিক এমন সময়ে বাড়ির লোহার গেটের সামনে এসে থামলো একটি গাড়ি। দারোয়ান গেট খুলতেই একজোড়া বয়স্ক দম্পতিকে দেখা গেল, সঙ্গে একজন ফিনফিনে শরীরের লম্বা লোক। লোকটার দুই হাতে ধরা প্যাকেট, ওগুলো যে মিষ্টি এবং ফলমূল তাতে কোনো সন্দেহ নেই। ইরাম তাদের চিনতে পারল না। সবার আগে সাইবানি উঠে গেল। আঙ্কেল, আন্টি, আপনারা আসুন আসুন প্লিজ। জিনিসপত্র বয়ে নিয়ে আসা লোকটার হাত থেকে কিছু জিনিস সাইবান নিজের হাতে নিয়ে নিল। সুগন্ধাও এগিয়ে গেল সাহায্যে। বারান্দায় উঠে আসতে আসতে নরম গলায় সাইবান শুধালো, তিতলি আসেনি? ওই বেচারি কি আর ঘরে আটকে থাকে? একটা ফ্যাশন শো আছে আজ, সেখানে ডিজাইনার আর অর্গানাইজার, ওখানেই ব্যস্ত। উত্তর করলেন মিসেস চৌধুরী। সামিয়া উঠে দাঁড়ালেন। অতিথিদের আমন্ত্রণ জানালেন। চেয়ার নিয়ে এসে বসার ব্যবস্থা করে দিল সুগন্ধা। সামিয়া বললেন, বসুন বসুন, কি সৌভাগ্য, কতদিন পর দেখা আপনাদের সাথে। সেই 3 বছর আগে তিতলির জন্মদিনের পার্টিতে শেষ দেখেছি। আপনি তো ওই তল্লাটে এখন আর পায়ে রাখেন না মিসেস মুন্সি। ছেলের সঙ্গে মাঝে মধ্যে যাতায়াত করলে কি এমন ক্ষতি হয়? মিস্টার চৌধুরী বললেন এবার। ইরা মদরে দাঁড়িয়ে দেখল, এরা তাহলে ওই তিতলি নামের মেয়েটার বাবা মা। সাইবানদের পরিবারের সঙ্গে ভালোই সম্পর্ক দেখা যাচ্ছে। তবে এত মিষ্টি, ফলমূল, নাস্তার বহর নিয়ে হাজির হয়েছেন কেন? অতিথির বাড়িতে মিষ্টান্ন নেওয়াও একটা সীমা আছে। এরা মার চোখে দেখল কম করে হলেও 10 কি 12 কেজি মিষ্টি আছে, তাও বিভিন্ন ধরনের। এমন ঐতিহ্য কেবল বিয়ে আর শ্বশুরবাড়ি কিংবা কুটুম বাড়িতে গেলেই দেখা যায়। তবে বিষয়টাই ভ্রুক্ষেপ না করার সিদ্ধান্ত নিল সে। মেহমান এসেছে বাড়িতে, বাড়ির বউ হিসেবে আপ্যায়ন করা জরুরি, তাই সে সুগন্ধার সাথে ভেতরে চলে গেল। বাটিতে নাস্তা সাজিয়ে মিনিট 20 পরে ট্রে হাতে যখন ইরামা সুগন্ধা ফিরে এলো, তখন গল্পের আসর জমে উঠেছে। মিস্টার চৌধুরী আহমেদের উড়ু চাপড়ে বললেন, তবে যাই বলুন না কেন আহমেদ সাহেব, ছেলে একটা তৈরি করেছেন বাঘের বাচ্চা। আপনার এই ছেলেটার প্রতি যত কৃতজ্ঞতা প্রকাশই করি না কেন কম হয়ে যাবে। আমাদের মেয়েটাকে সকল বিপদ আপদ থেকে ছায়ার মতো আগলে রাখে। সাইবানের মাথায় হাত বুলিয়ে হেসে বললেন মিসেস চৌধুরী। ইরামের কেমন যেন খটকা লাগলো, তবে সেটা সে প্রকাশ করল না। ঠান্ডা দৃষ্টিতে ঝুঁকে নাস্তা এবং চায়ের কাপ সাজিয়ে দিল। মিসেস চৌধুরী তাকে দেখলেন। নতুন মুখ লক্ষ্য করে তিনি কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলেন, তবে তার আগেই মিস্টার চৌধুরী বলতে শুরু করলেন, দেখুন আহমেদ সাহেব, ভনিতা পছন্দ না আমার। সরাসরি বলছি, এসব কথায় যত স্পষ্ট থাকা যায় ততই মঙ্গল। বুঝেছেন? কী সব কথা? বাড়ির প্রত্যেক সদস্যের মুখে ক্রমশ দ্বিধা ফুটে উঠতে লাগলো। সেই দ্বিধা দেখে অবশেষে মিস্টার চৌধুরী আসল উদ্দেশ্যটা প্রকাশ করলেন। আহমদের একটা হাত ধরে বললেন, মেয়ের বাবা হিসেবে আগে বলা যদিও অদ্ভুত, তাও বলছিলাম, আপনাদের ছেলেটা যদি আমাদের বাড়ির জামাই হয় তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব। আমাদের পরিবারের বন্ধনটা শুধু বন্ধুত্বের সীমাবদ্ধ না থেকে কুটুমবাড়ি হয়ে দাঁড়ালে খুশির কোনো সীমানা থাকবে না। কি বলেন বেয়াই সাহেব? বাড়ির প্রত্যেকটা মানুষ স্তব্ধ হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই প্রত্যেক জোড়া দৃষ্টি গিয়ে স্থাপিত হলো একপাশে বরফের মতো দাঁড়িয়ে থাকা ইরামের দিকে।
যার চোখে এই মুহূর্তে শুধুমাত্র শীতলতা ছাড়া আর কিছু অবশিষ্ট নেই।